সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটি ছাত্র, শিক্ষক, অভিভাবক, দেশের আপামর সকল জনগণের জন্য অত্যন্ত দরকার। আমাদের এই জাতিকে উপরে তুলে নেওয়ার জন্য অত্যন্ত দরকার। আমি কেন এই কথাটি বলেছি, কেন এই জিনিসটি এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ দেখুন, আমরা সবাই চাই আমার সন্তান যেন ভালো রেজাল্ট করে, আমার সন্তান যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, সুপ্রতিষ্ঠিত হয়। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন, আমরা লেখাপড়া করাচ্ছি, শিক্ষিত হচ্ছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ডিঙ্গে সার্টিফিকেট অর্জন করছি, কিন্তু এর মধ্যে যদি আমরা মূল্যবোধ সম্পন্ন শিক্ষাটা গ্রহণ না করে থাকি, তাহলে কি এই যে শিক্ষা আমাদের দেশের জন্য কি কোনো আশীর্বাদ বয়ে আনবে? না, কখনোই না। এটা এক অভিশাপ বয়ে নিয়ে আসবে। দেখুন, আমাদের এই সমাজের মধ্যে আমাদের কি বড়দের সম্মান আছে? আমরা কি শৃঙ্খলাবোধ কি সেটা বুঝি? আমরা কি আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখি? আমরা কি অন্যকে সম্মান করি? আমাদের মধ্যে কি সহনশীলতা রয়েছে? আমাদের মধ্যে কি বিনয় ভাব আছে? আমরা কি নিজেকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করছি? কোনোটি আমাদের মধ্যে নাই। তাহলে আমরা একটা জাতি হিসাবে আমাদের আগামী প্রজন্মকে কোথায় নিয়ে দাঁড় করাবো? আমরা কোথায় আছি? আমাদের কি এখন ভেবে দেখার উপায় নেই? আমাদের এখন সময় হয়েছে ভেবে দেখার। আমাদের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজ সবাই এগিয়ে আসা উচিত। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের দেশে মূল্যবোধ সম্পন্ন শিক্ষার জন্য কোনো পরিবেশ নেই। না আমরা জানি, না শিক্ষকরা জানে, না সমাজ জানে, না রাষ্ট্র কোনো কিছু করতে পারে। উন্নত দেশগুলিতে স্কুলে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা বাধ্যতামূলক। পরীক্ষায় কত নাম্বার পেল সেইটার চেয়ে তারা বেশি মূল্যায়ন করে সে কতটুকু শৃঙ্খলিত ছিল, সে কতটুকু ওবিডিয়েন্ট, সে কতটুকু সব কিছু মানিয়ে চলেছে এবং ভালো ব্যবহার করেছে। কিছু কিছু দেশে তো আইন করে সামরিক শাসন অথবা শৃঙ্খলা পালনের জন্য উন্নত দেশগুলিতে আসলে ব্যবস্থা করেছে। যেসব দেশগুলি আছে, জার্মান, এখন একটু কম ছিল, আগে 11তে একটু বন্ধ হয়েছে, কিন্তু দেখেন চায়না, ইসরায়েল, তারপরে আরও উন্নত যেসব দেশগুলিতে আছে, ফিনল্যান্ড, সুইডেন, তারা কিন্তু স্কুলে আলাদাভাবে মূল্যবোধ সম্পন্ন শিক্ষার জন্য মানে বাধ্যতামূলক। আমাদের দেশে কি সেটা আছে? নাই। তাহলে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, কারণ আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে কোথাও আমরা গিয়ে কিন্তু শান্তি পাইনি। আপনি কোথায় দাঁড়াবেন? দাঁড়ানোর কোনো পরিবেশ নাই। আপনি টেলিফোনে কথা বলবেন, কিভাবে কথা বলতে হয় হ্যাঁ আমরা জানি না। কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয়, এই জিনিসগুলি আমাদের ভিতরেও নেই। আমরা যখন বিদ্বান হই, শিক্ষিত হই, তাহলে বিদ্যা মানুষকে নম্র করে। আমাদের মধ্যে কি সেই নম্রতা আছে? তাহলে আমরা যদি নম্রতাই না শিখলাম, তাহলে তো বিদ্বান হলাম না। আমাদের সব কিছুই ব্যর্থ হচ্ছে। তাহলে আমি কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরছি। আমরা যারা ছাত্র, ভালো ছাত্র হতে চাই, ভালো ছাত্রের পাশাপাশি এই গুণগুলি যদি না থাকে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। কোনো কিছুই লাভ নেই। সব কিছু আশীর্বাদের ক্ষেত্রে অভিশাপ হয়ে যাবে। একটা মুখের কথা, একটু ব্যবহার বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে। আর সমন্বিতভাবে সারা দেশে যখন এটা প্রতিষ্ঠিত হয়, তখন তো সারা দেশ একটা স্বর্গরাজ্যে পরিণত হতে পারে। আমরা স্কুল, কলেজ থেকে যে শিক্ষা গ্রহণ করে থাকি, সেই স্কুলটা আমাদের বুদ্ধিবৃত্তির পরিবর্তন ঘটায়, মেধার পরিবর্তন ঘটায়, কিন্তু আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে হচ্ছে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা। তা আমাদের স্কুলের পাশাপাশি আমাদের সন্তানকে যদি আরেকটু জ্ঞান দিয়ে নৈতিকতা, মানবতা, সামাজিকতা, সাংস্কৃতিক বিষয়গুলিকে আরেকটু তাদের ভিতরে একটু পুড়িয়ে দিতে পারি, তাদের যদি ভালো কি মন্দ কোনটা, নৈতিকতা কোনটা মানে মন্দ, সেই জিনিসগুলি যদি একটু তাদের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে তারা একটু হলেও তো পরিবর্তন করতে পারবে। এমন আমাদের মধ্যেও নাই, ছাত্রছাত্রীদের মধ্যে নাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে? আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন জ্ঞান
বাস্তবায়ন করা অতীব জরুরি। আমরা তাহলে না হয় আগামী এই যে এখনকার প্রজন্ম, আমাদের সব প্রজন্মই এটা দরকার, তবে এখনকার যে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আসছে, তারা কিন্তু জ্ঞানে, দক্ষতায়, তারপর ইনফরমেশানে এবং ডিজিটাল প্রযুক্তিতে, এআই যুগে তার এত বেশি অ্যাডভান্স, তারা হচ্ছে সর্বে সর্বা। তাদের জ্ঞানের শেষ নাই, দক্ষতার শেষ নাই, এবং তারা দেশের না, সারা বিশ্বের। তাহলে এই তাদের মধ্যে যদি তারা যদি না জানে যে আসলে কি করতে হবে, আপনার হাতে একটা বড় তলোয়ার আছে এবং শক্তিশালী তলোয়ার আছে, অথবা একটা গুলি আছে, কিন্তু আপনি কি করতে হবে, কিভাবে মারতে হবে, কোন দিকে করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝেন না, তাহলে এই তলোয়ার অথবা আমাদের যেই শক্তি আছে সেটা কোন দিকে যাবে? ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য আমাদের এই বর্তমান প্রজন্মকে যদি আমরা মূল্যবোধ এডুকেশানে তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে জাতি একটা প্রশিক্ষিত জাতির পাশাপাশি একটি মূল্যবোধ সম্পন্ন সুষ্ঠু সুন্দর দেশ পাবে। না হয়ে আমাদের দেশকে নিয়ে আমরা কোনোই আশা করতে পারি না। আমরা দেশকে আশা করব কি? আমাদের দেশের আশা, ভরসা এবং উন্নতির র ম্যাটেরিয়ালসই হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম। এই প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে শিক্ষিত না করতে পারি, তাহলে তারাই তো একসময় নেতৃত্ব দিবে, তাহলে দেশের অবস্থা কি হবে? তাহলে তারা যদি কোনো কিছু অন্যায় করে, অপরাধ করে, একটা স্কুলে এসে যখন বাচ্চা ভর্তি হয়, সে কিন্তু কোনো অপরাধ হয় নাই, অপরাধী করে না। যখন সে এসএসসি বা ইন্টার পাস করে আসে, তখন দেখা যায় সে অপরাধ করছে। তাহলে কি বলা যায় যে গার্জিয়ান তার এই বাচ্চাকে অপরাধী বানিয়েছে? না। স্কুল কলেজে এসে স্কুলে সে অপরাধ শিখেছে, তাহলে স্কুল কলেজের টিচাররাও কি অপরাধের জন্য দায়ী না? তাহলে আমাদের দেশে যে যে সমস্যাগুলি রয়েছে, এক হচ্ছে উপযুক্ত শিক্ষকের অভাব, প্রশিক্ষণের অভাব এবং মূল্যবোধ সম্পন্ন শিক্ষার অভাব। এই জিনিসগুলি যতদিন পর্যন্ত আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র এগিয়ে না আসবে, ততদিন পর্যন্ত আমাদের দেশের উন্নতি হবে না। কনফুসিয়াস ঠিকই বলেছিলেন, কলেজ ইউনিভার্সিটি শিক্ষার চেয়ে প্রাইমারি এডুকেশনে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা দেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি সেদিকে নজর দিচ্ছি? মূল্যবোধ সম্পন্ন শিক্ষা, এই জিনিসটা মনে হয় কি একটা নতুন বিষয় না, এটা একটা আলাদা কোনো সাবজেক্টিভ বিষয় না, এটা খুবই মূল্যবান একটা জিনিস সবার জন্য। এই মূল্যবোধ সম্পন্ন শিক্ষা শিখলে কি স্কুল কলেজে লেখাপড়ার হ্যাম্পার হয়ে যাবে? তারা কম নাম্বার পাবে না। এটা তো ওই শিক্ষার পাশাপাশি অন্য আরেকটা শিক্ষা। তাহলে এই শিক্ষাগুলি কি? এই যে আমরা বলি মূল্যবোধ সম্পন্ন শিক্ষা, এর 4টা স্তম্ভ আছে। এই 4টা স্তম্ভের মধ্যে আমাদের শক্তিশালী হতে হবে। ভেবে দেখেন, একটা হচ্ছে নৈতিকতা, ইথিক্স আমাদের শেখা লাগবে। আচরণগত শিক্ষা, আচরণের পরিবর্তন লাগবে। আর সামাজিক দায়িত্ববোধ কি, সেই জিনিসটা আমাদের জানা দরকার। আর সর্বোপরি দরকার আত্মশৃঙ্খলা। আমি সব কিছু করবো, আমি নিজে যদি ডেভেলপ না হই, তাহলে তো কোনো দিনই আমার সম্ভব না অন্যের জন্য কোনো কিছু করা। তাহলে এই 4টে জিনিসকে আমাদের খুব শক্তভাবে এগিয়ে যাওয়া উচিত। তাহলে জিনিসগুলি কি? নৈতিকতাটা কি? আমরা নৈতিকতা বলতে কি বুঝাই? নৈতিকতা হচ্ছে সত্য বলা, ভুল হলে ভুল স্বীকার করা, প্রতারণা না করা এবং অন্যায়ের প্রতিবাদ করা। শেরে বাংলা একে ফজলুল হক বলছিল, আমি ভালো ছাত্র তাকে বলি না, আমি তাকে ভালো ছাত্র বলি যে অন্যায়ের বিরুদ্ধে ঘুষি মারতে পারে। তাহলে সেই জিনিসটা দেখতে হবে, যেখানে অন্যায় সেদিকে প্রতিবাদ করতে হবে, নিজেও অন্যায় থেকে দূরে থাকতে হবে। কারো জিনিস চুরি করা, ঋণ পরিশোধ না করা, তো চুরি করা যে আমরা বললাম, চুরি কি? আমি কারো জিনিসটা বিনা অনুমতিতে গ্রহণ করলাম, নিলাম, সেটাও কিন্তু চুরি। আমাদের বাংলা ভাষায় বা আমাদের কালচারে কিন্তু অনেক কিছু আছে যেটা কালচারালি একটু দুষ্টু বলতে গেছে, এই তোর কলমটা দে তো, কি আসলে কিন্তু সে ধার চেয়েছে কলমটা, কিন্তু এখানে কি ধারের কথা কোনো উল্লেখ আছে? কলমটা দে তো কি তোর কলম আমাকে দিয়ে দে। এটা কি একটা আমাদের এই
মানে শালীন ভাষা হলো, সুন্দর ভাষা হলো, পোলাইট একটা ভাষা হলো? তোর কলমটা একটু ধার দিবি, এটা তো হইতে পারতো। অথবা প্লিজ ল্যান্ড মি ইউর পেন, আমার কলমটা একটু ধার দাও, আমি আবার তোকে ফেরত দিচ্ছি, আরে তোর কলমটা দে। মানে কি, আমাদের কথাবার্তায় আচরণেও কিন্তু কোনো পোলাইটনেস নাই। একটু শেখার দরকার আছে না? আমি কারো একটা হঠাৎ করে নিয়ে নিলাম, অনুমতি ছাড়া আমার একজনের রুমে ঢুকে গেলাম। বাবা মা হয়েও বা সন্তানের রুমে ঢুকা যাবে না, সন্তানরা তো নাই। আমরা কি এটা ভাষা শিখিয়ে দিই? শিখতে হবে। অনুমতি ছাড়া কোনো কিছু ধরা চুরির নামান্তর, এবং অনুমতি ছাড়া কারো রুমে যাওয়া, কারো কিছু ধরা, কোনো বাসায় গিয়ে এটা সেটা ধরা, ইভেন বুক শেলফ থেকে বই নামিয়েও পড়াটাও অপরাধ। ছাত্র হিসাবে তোমরা কি এটা মনে রাখো? রাখতে হবে। নিজের যতটুকু আমার প্রয়োজন ততটুকু ব্যবহার করা, এটাই হচ্ছে শালীনতা। আমি যদি এর চেয়ে বেশি করি, অপসঞ্চয় করি, সেটাও কিন্তু চুরি। সেগুলিও খেয়াল রাখতে হবে। ঋণ পরিশোধ করার কথা বলা হয়েছে। ঋণ পরিশোধ, ঋণ কার? আমি টাকা এনে ধার দিলাম, সেটাই কি নৈতিকতা? না, আরও তো ঋণ আছে। আমাদের সমাজের প্রতি একটা ঋণ আছে, বাবা মায়ের প্রতি আমাদের একটা ঋণ আছে, পরিবেশ পরিস্থিতির উপরে একটা ঋণ আছে, তাই না? গুরুজন, মুনি, ঋষি, শিক্ষক, কবি, যারা সভ্যতার পরিবর্তনের সহায়তা করেছেন, তাদের কাছে আমরা ঋণী না? তাদের প্রতি আমাদের ঋণ শোধ করতে হবে না? রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখে দিয়েছেন, একটা কবিতা পড়ে আমরা উজ্জীবিত হয়েছি, তিনি আমাদের জন্য কিছুই করে না, তার প্রতি আমাদের কোনো ঋণ নেই? আমরা কি তার স্থাপনা ভেঙে, তার নোবেল চুরি করে গিয়ে তার ঋণ পরিশোধ করব? না, সম্মান দেখানো উচিত। যতদিন আমরা সম্মান না দেখাতে পারবো ততদিন পর্যন্ত তো আমাদের ডেভেলপমেন্ট হবে না। রবীন্দ্রনাথ এসে কিছু বলবে না, কিন্তু আমরা কি শিখলাম সেটা তো আমাদের দেখতে হবে। এই দেশের প্রতি আমাদের একটা আলাদা ঋণ আছে, কারণ দেশ আমাকে আলো দিয়েছে, বায়ু দিয়েছে, বাতাস দিয়েছে, পানি দিয়েছে, রাস্তাঘাট দিয়েছে, ভাষা দিয়েছে, সুন্দর একটা পরিবেশ দিয়েছে, শিক্ষা ব্যবস্থার কথা বলে দিয়েছে, সারা দেশে আমাকে আলাদা একটা আইডেন্টিটি দিয়েছে। দেশের প্রতি আমাদের ঋণ নাই? আছে। কেন? একটা কুকুর তোমাকে ছোটবেলায় পাহারা দেওয়ার জন্য রেখে গেছে, সেও কিন্তু তোমার শত্রুর হাত থেকে বাঁচিয়েছে, তুমি পানি যেতে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, অথবা সভ্যতার বিভিন্নভাবে কিন্তু আমাদের হেল্প করছে। তার প্রতিও কি আমাদের ঋণ নাই? আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের ভিতরে একটা জ্ঞান আনতে হবে, না হলে তো আমরা কীভাবে এগুলি থেকে উত্তরণ হব? আমরা শিক্ষককে যদি সম্মান করতে না পারি, যারা বয়োবৃদ্ধ হয়েছেন, যারা তাদের জীবন সর্বোচ্চ চেষ্টা করে দেশের জন্য, তোমাদের জন্য কিছু করে গেছেন, তাদের জন্য আমরা কিছুই করলাম না, তাহলে এই শিক্ষা দিয়ে কী হবে? আমি বাসে উঠলাম, এত ভিড়, অথবা এমন একটা অসুস্থ লোক দাঁড়িয়ে আছে, তাকে বসতে দিলাম না, তাহলে এই শিক্ষা দিয়ে কী হবে? গৌতম বুদ্ধ বলেছেন, যার মুখ কথা বলার আগে, পাছে এবং মাঝে নম্রতা নাই, বিনয় নাই, সে আসলে মানুষে না। তা আমরা কি মানুষ? আমাদের মধ্যে এই আচরণগত অনেক পরিবর্তন করতে হবে, বিনয় আনতে হবে, মানে নম্র ব্যবহার করতে হবে। বিদ্যা মানুষকে নম্র করে, এবং নম্রতা তলোয়ারের মতো, এটা হাদিসে আছে। তলোয়ার দিয়ে যেমন সহজে মানুষের গর্দান কেটে নিয়ে আসা যায়, তেমনি নম্র ব্যবহার দ্বারাও মানুষের গর্দান কেটে নিয়ে আসা যায়, মানে হৃদয়কে কেড়ে নিয়ে আসা যায়। তাহলে আমরা নম্রতা শিখতে হবে। জাপান অতি ভদ্র, অতি নম্র, সুন্দর ব্যবহারের জাতি, সব মানুষ তাদের সম্মান করে, তাই না? কোমলতা, ওবিডিয়েন্সি খুব বড় দরকার। এগুলি যদি আমরা না শিখি তাহলে কি হবে? নম্রতা আমাদের শিখতে হবে, শিখা না, এটা জ্ঞানের ফাঁকেই সব কিছু আমাদেরকে শিখিয়ে দিবে, তাই না? আস্তে আস্তে এগুলির দিকে দিতে শ্রদ্ধাবোধটা রাখতে হবে, মিউচুয়াল রেসপেক্ট। আমরা কেন আরেকজনকে সম্মান করব? টু সেভ আওয়ার ওন রেসপেক্ট। আমাদের নিজের সম্মান রক্ষার্থে আরেকজনকে সম্মান করা উচিত। আমি যদি তোমাকে সম্মান করি, সে আমাকে সম্মান করবে। হ্যাঁ, আমি যদি কুকুরকে একটা লাথি দিই, কুকুর কি আমাকে সম্মান করবে, নাকি একটা কামড় দিবে? দিবে। কারো খারাপ ব্যবহার করলে সে কি আপনাকে ভালো ব্যবহার করবে? না। আর ভালো ব্যবহার করলে কি খারাপ ব্যবহার করবে? না। তাহলে ভালো ব্যবহারের প্রতিদান ভালো ব্যবহারই পাওয়া যায়। তো পরস্পরের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা না থাকে, তাহলে আমাদের সমাজ কীভাবে বড় হবে? ইংল্যান্ডে রাস্তা হেঁটে যাচ্ছে,
হঠাৎ করে একজনের জুতা থেকে কাদা লেগে আরেকজনের উপরে লেগে গেল এবং যিনি কাদা লাগিয়েছেন তিনি বললেন সরি, আর অন্যজন বললেন থ্যাংক ইউ। এটাই হলো সভ্যতা, সুসভ্য জাতি। আর আমরা বকা দিয়ে কি করব না করব সেটা দেখি না। তাহলে আমরা যদি একজন মানুষের প্রতি এতটুকু রেসপেক্ট না করতে পারি তাহলে আমাদের কি হবে? আমরা অন্য গোত্রের মানুষ আছে সমাজে, সবাই কি একরকম? পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ, সব মানুষের আলাদা আলাদা অভিধা, আলাদা আলাদা সংজ্ঞা, আলাদা আলাদা বিশ্বাস, আলাদা আলাদা চেহারা, তাদের আইডিওলজি, মতামত, সব কিছু। সে কখনো তোমার মতো হবে না, আমার মতো হবে না। তা আমার পোশাক একরকম হইতে পারে, তার চেহারা অন্যরকম হইতে পারে, সে অন্য কিছু খাইতে পারে, সে অন্য কিছুতে বিশ্বাস রাখতে পারে। তাহলে তার বিশ্বাসে আমরা সম্মান করতে হবে না? আমি যদি হিংসা করি, আমি যদি আমার নিজের মতো না করে অন্যের মতো চিন্তা করি, অন্যকে হিউমিলেট করি, ছোট করি, সেও আমাকে ছোট করে দেখবে, তাহলে সমাজে কি শান্তি প্রতিষ্ঠা হবে? হবে না। আরেকটা বড় জিনিস হচ্ছে সহনশীলতা এবং ধৈর্যের অভাব। আমাদের মধ্যে সেটা নাই। আমরা আগে আগে বলতে চাই, আমার আগে কার আগে কে কি বলবে সেটা না। প্রকৃত জ্ঞানী এবং বিখ্যাত মানুষ তারাই যারা কম কথা বলে, অন্যের কথা শুনতে চায়। জাপানে বাচ্চাদেরকে স্কুলে কি শেখানো হয়? কেউ যদি তোমার নাম জিজ্ঞেস করে তাহলে কি সাথে সাথে জবাব দিবে? না, 1 সেকেন্ড ওয়েট করে তারপরে উত্তর দেবে নিজের নাম। কারণ কি? কেউ প্রশ্ন করলে আগে প্রশ্নটা শুনবে, শোনার পরে সেইটা নিয়ে একটু চিন্তা করে তার উত্তর দিবে। সেটা হলো সুসভ্য জাতি, সভ্যতা। আর আমরা যদি কিলবিল করি, এইজন সেজন কি বললো, আরেকজনকে বলতেই দিলাম না, শুনলামও না, কি করলাম সেটা হলো না, তাহলে শোনার দক্ষতা একটা বড় দক্ষতা। পৃথিবীতে সব মানুষের প্রিয় পাত্র হওয়া যায় যদি কেউ মনোযোগী শ্রোতা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সহানুভূতিশীল হওয়া, অন্যের প্রতি সহানুভূতি। আমি নিজে নিজে খাই আমারটাই সব নিলাম, অন্যের প্রতি কিছু দেখলাম না, সেটা তো হলো না। একটা ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, অহিংস আচরণ করতে হবে। আমি আমার নিজেকে যেভাবে কল্পনা করি অন্যকেও সেভাবে কল্পনা করতে হবে। সহনশীলতা অর্জন করতে হবে। এগুলি হয়তো হঠাৎ করে হবে না, কিন্তু পরিবার থেকে, স্কুল থেকে, প্রশিক্ষণের মাধ্যমে দেখে মানুষের ভিতরে যখন এই জ্ঞানটা অর্জিত হবে তখনই কিন্তু এটা স্থায়ী হবে। না হলে তো কি হবে আমাদের জাতির? তারপর হচ্ছে আমাদের সামাজিক রাষ্ট্রীয় কিছু দায়িত্ব রয়ে গেছে, সেগুলো তো আমাদের পালন করতে হবে। সামাজিক অনুষ্ঠানে আমরা যাই, অনুষ্ঠানগুলি দেখতে হবে, বিনামূল্যে রক্তদান, তারপরে দেশের যে আইন কানুন, নিয়ম কানুন সেগুলি আছে, অনুষ্ঠান আছে, দেশের উপকারে পরিবেশ পরিচ্ছন্নতার ব্যাপার আছে, সেই জিনিসগুলি দেখা, এগুলি তো আছে। আমরা কয়েকটা জিনিস করি, নিজের ইচ্ছে মতো চলি। নিজের ইচ্ছে মতো চলা তো স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছে মতো কাজ করা। অন্যের ক্ষতি করবে কেন? নিজের ইচ্ছে মতো কাজ করবে, কিন্তু অন্যের ক্ষতি করা যাবে না, তখনই স্বাধীনতা হবে। আমি এমনভাবে সাউন্ড বাজালাম, এমনভাবে গাড়ির হর্ন দিলাম, আশেপাশে কি হচ্ছে সেটা আমি দেখলাম না, তাহলে কি হলো? শব্দ দূষণ, আরেকজনের ক্ষতি হচ্ছে। ময়লা যেখানে সেখানে ফেলে সারা দেশকে একবারে ডাস্টবিন বানিয়ে ফেলছি। সারা দেশ কি ডাস্টবিন? আমার দেশকে আমরা নোংরা করতে পারি? দেশ আমাদের মায়ের মতো, মাকে অশ্রদ্ধা করতে পারি? দেশের সম্মান ক্ষুণ্ণ করতে পারি, এমন কাজ করা যাবে? দেশকে যখন ভালোবাসবো, দেশের ক্ষতি হয় এমন কাজও কিন্তু করা যাবে না। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা যাবে? যাবে না। বিদ্যুৎ অপচয় করা যাবে? পানি ঢেলে 1 কাপ ধোয়ার জন্য কি 3 কেজি পানি, 3 লিটার পানি নষ্ট করা যাবে? পানির অপচয় রোধ করতে হবে। পানির যে কি ভয়াবহ সমস্যা, এবং এই যে আমরা এত মিষ্টি পানি কিভাবে আমরা অপচয় করি, নষ্ট করি, সেদিকে আমাদের খেয়াল নেই। পানি, বিদ্যুৎ, তারপর সব কিছু, পরিবেশ বজায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জাপানে ওরা সপ্তাহে 1 দিন রাখে, এলাকার লোকজন মিলে পরিষ্কার করে। সরকার কি সব দেশে এসে পরিষ্কার করে দিতে পারবে? আমি যদি আমার বিল্ডিংয়ের চারপাশ পরিষ্কার করি, আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে পরিষ্কার হবে। আমি শ্রীলঙ্কায় দেখেছি, ওদের ছোট্ট দেশ, ওরা আশেপাশের রাস্তা নিজেরা পরিষ্কার করে, কখনো ময়লা ফেলে না।
আমরা যদি নিজেরা সচেতন না হই ততদিন পর্যন্ত কি সচেতনতা আসবে? আসবে না। সিঙ্গাপুর, এই যে চায়না, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি সকালে বিকেলে সরকার যেরকম পরিষ্কার করে তেমনি জনগণও সচেতন। আমার এক ভাই সিঙ্গাপুরে গিয়ে বাদামের খোসা ফেলে 3 দিন জেল খেটেছে। তাহলে আইনেরও দরকার আছে, এগুলি পালনেরও দরকার আছে। গাড়ি যে কোনো দিকটা চালালাম, দেশের আইন না মানলাম, আইন মানা তো একটা নাগরিক দায়িত্ব, সেগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা দেশপ্রেমিক হব আসলে কি? আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নিজ কর্তব্যের প্রতি অবহেলা করা। দিস ইজ মানে বলা যায় ব্যামো, বাঙালি জাতির সবচেয়ে বড় ব্যামো বা ব্যারাম হচ্ছে নিজ কর্তব্যের প্রতি অবহেলা করা। আমার উপরে যেই কর্তব্যটা সেটা আমরা পালন করি না। যেই জায়গায় বসি সেখানেই আমি চাই সেখান থেকে দুর্নীতি করতে, অথবা ভালো কিছু না করতে, অথবা আমার কি আছে সেটা না করে আমি কিভাবে ফাঁকি দিয়ে অথবা কম কাজ করে আমি যেন সর্বোচ্চ বেনিফিটটা নিতে পারি। না, সক্রেটিসকে জিজ্ঞেস করা হচ্ছিল সর্বোচ্চ দেশপ্রেমিক কে? তিনি বলেছিলেন যিনি তার দায়িত্ব সততার সাথে পালন করে, তিনিই সর্বোচ্চ দেশপ্রেমিক। তাহলে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ দায়িত্ব কি? তারা দেশপ্রেমের জন্য, দেশের জন্য, ভবিষ্যতের জন্য, পৃথিবীর জন্য, পরিবেশের জন্য যদি কোনো ভালো কিছু করতে চায় তাহলে তাদের কাজ কি? সঠিকভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, নিজেকে ডেভেলপমেন্ট করা, অন্য কিছু না। তাহলে ছাত্রছাত্রীদের প্রধান কাজই হচ্ছে নিজেকে ডেভেলপমেন্ট করা। নিজের একটা লক্ষ্য স্থির করে নিজের আচরণ, নিজের স্বভাব সব কিছু ঠিক রেখে একটি সুন্দরের জন্য, একটা ভবিষ্যতের জন্য, সর্বোচ্চ প্রাপ্তির জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো, অধ্যাবসায় চালানো। ভুল পথে না, সঠিক পথে বারবার প্রচেষ্টাকেই বলা যায় অধ্যাবসায়। ভুল পথে যদি আমরা সারাদিনও পরিশ্রম করি সেটা কখনোই অধ্যবসায় হবে না। তা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সময়কে নিয়ন্ত্রণ করতে হবে, ডিসিপ্লিন হতে হবে, খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে, স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, এক্সারসাইজ করতে হবে। সব মিলিয়ে তো একজন ভালো ছাত্র, একজন আদর্শ ছাত্র, একজন আদর্শ মানুষ। লেখাপড়া যাই হোক না কেন, তোমার মধ্যে যদি নৈতিক গুণগুলি না থাকে তাহলে লেখাপড়া করে কোনো লাভ নেই। এই জন্য লেখাপড়ার পাশাপাশি আমাদের মূল্যবোধ সম্পন্ন শিক্ষাগুলিকেও গুরুত্ব দিতে হবে। আমি নূর ভূঁইয়া, আমি আপনাদের মাঝে এই কথাগুলি বললাম। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমি চাই আমাদের দেশের ছাত্ররা, আমাদের ভবিষ্যতের প্রজন্ম যারা আছে তারা যেন একজন সুপ্রতিষ্ঠিত এবং মূল্যবোধ সম্পন্ন শিক্ষা পেয়ে বড় হয়, আমাদের দেশকে আমরা গর্ব ভরে ভালোবাসতে পারি, আমাদের সন্তানের ভবিষ্যৎ দেখে যেন আমরা আশান্বিত হতে পারি, আমরা যেন গর্ববোধ করতে পারি, সেটাই তো আমাদের প্রত্যাশা। আমি শিক্ষক হিসাবে আমি ছাত্রদের কাছে এই প্রত্যাশা রাখি, এবং সকল গার্জিয়ান, শিক্ষক এবং আপামর জনগণ আসুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর দিক নির্দেশনার দিকে নিয়ে যাই। হ্যাঁ, আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কিছু ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকার জন্য। তাহলে আমাদের যে ক্যাডেট স্টাডি গ্রুপ আছে আমাদের সাথে সংযুক্ত হন, শেয়ার করুন, আপনার মতামত জানান। হ্যাঁ, আমাদের কোন দিকগুলি আরও সংশোধন করা যেতে পারে, আপনার ছাত্রকে, আপনার ছেলেকে কোন নৈতিক দিক দিয়ে তাকে ভালো করছেন সেগুলি আমাদের বুঝান, অথবা কোন জিনিসগুলি আরও সব ছাত্রদেরকে বুঝালে বা কোনভাবে তাদেরকে যদি আমরা প্রচেষ্টা চালাই তাহলে তারাও দেশের একজন আদর্শ নাগরিক এবং মূল্যবোধ সম্পন্ন, জ্ঞান সম্পন্ন মানুষ হবে, সেই দিকে নজর দেওয়া যাবে, সেগুলি আমাদেরকে জানান, মন্তব্য করুন। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।